আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কাল দেশের গৃহহীনদের ঘর ও জমি দেবেন প্রধানমন্ত্রী, বুঝিয়ে দিতে জেলা প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন। পদ্মা সেতু এখন বাংলাদেশের সক্ষমতার প্রতীক, আর নয় পেছনে ফিরে তাকানো, সময় কেবল এগিয়ে যাওয়ার। এবং রাজধানীর কূটনৈতিক পাড়ার নিরাপত্তায় শক্ত অবস্থানে পুলিশ, বন্ধ হচ্ছে অবৈধ সিএনজি অটো চলাচল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে 21 টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা এএস মাহমুদ 18তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। দেশের ৬৬,১৮৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে কাল ঘর ও জমি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নেয়া পরিকল্পনা অনুযায়ী 2 বছরের মধ্যে দেশে কেউ গৃহহীন থাকবে না। এদিকে জমি ও ঘর বুঝিয়ে দিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকার কাছে গাজীপুরে 3টি উপজেলায় প্রথম ধাপে 117টি পরিবার এই প্রকল্পের আওতায় জমি ও ঘর পাচ্ছেন। সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম। মুন্সিগঞ্জে ভূমি ও গৃহহীন ছিন্নমূল অসহায় 508 পরিবার পাবে 2% জমি ও 1,71,000 টাকা ব্যয়ে নির্মিত 2 কক্ষের ঘর। আশ্রয়ন প্রকল্পে শনিবার নরসিংদীর 221 গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর। টাঙ্গাইলের 12 উপজেলায় সরকারি 1,174 এবং সামর্থ্যবানদের অর্থায়নে আরও 100 ঘর নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে 613 উপকারভোগীর মাঝে চাবি হস্তান্তর করা হবে। রাজবাড়ীতে প্রথম ধাপের জন্য 631টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় 5 উপজেলায় 792টি ঘর প্রস্তুত করার কথা জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ডক্টর কে.এম. কামরুজ্জামান সেলিম। প্রথম পর্যায়ে নওগাঁয় 1056 পরিবারকে ঘর দেয়া হচ্ছে। মুজিব বর্ষে কক্সবাজার জেলায় প্রথম ধাপে 303 জন উপকারভোগীর কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হবে। নড়াইলে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছেন 325 পরিবার, এর মধ্যে 105টি ঘর হস্তান্তর করা হবে। সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন 1,149টি গৃহহীন পরিবার। চুয়াডাঙ্গায় প্রথম ধাপে 134 পরিবারের মাঝে জমি ও বাড়ির দলিল হস্তান্তর করা হবে। জেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের জন্য 1,126টি সেমি পাকা ঘর প্রস্তুত করা হয়েছে বলে জানান মৌলভীবাজারের জেলা প্রশাসক। এছাড়া পিরোজপুরে 375, বাগেরহাটে 433, সুনামগঞ্জে 407, পটুয়াখালীতে 1,338, ঝালকাঠিতে 230, জয়পুরহাটে 35 ও নোয়াখালীতে 150 পরিবার প্রথম ধাপে প্রধানমন্ত্রীর দেয়া ঘর ও জমি উপহার পাচ্ছেন। দ্বিতীয় ধাপে আগামী মাসে আরও 1 লাখ পরিবারকে ঘর ও জমি দেয়া হবে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এ যেন স্বপ্ন, এতদিন মাথা গোজার কোনো ঠাঁই ছিল না, আর এখন জমিসহ ঘর। হ্যাঁ, সারা দেশেই এরকম হতদরিদ্র ভূমিহীন গৃহহীনদের স্বপ্ন পূরণ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষে জমিসহ ঘর পেয়ে আনন্দে আত্মহারা রংপুরের হতদরিদ্ররা। স্বপ্ন পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তারা। রংপুরের তারাগঞ্জ ও গঙ্গাচড়া ঘুরে তপু শাহিন মিয়ার ক্যামেরায় মেহেদী হাসানের রিপোর্ট, জানাচ্ছেন রাসেল খান। দৃষ্টি প্রতিবন্ধী ফজলে হক স্ত্রী মিনারাকে নিয়ে থাকতেন তারাগঞ্জের ফরিদাবাদ ইউনিয়ন পরিষদের ভবনে। ছিল না থাকার মতো কোনো জায়গা, নিজেদের একটি বাড়ি, সাথে পাকা ঘর। এ যেন স্বপ্ন। তাদের সেই স্বপ্ন এখন বাস্তব। গরিব মানুষের জন্য শেখ হাসিনা আমাদের এটা দেশে অনেক ভালো হয়ে গেছে। বাংলাদেশ সরকার যে একটা পদ্ধতি নিয়ে একটা করছে, এটাকে তাকে আমি খুব ধন্যবাদ জানাই।
এ পরিবারটির মতো ফরিদাবাদে আরও 19টি ভূমিহীন গৃহহীন পরিবারের স্বপ্ন পূরণ করলেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাইশির জমির কষ্ট করি আছে না, এখন সরকার আমাকে সাহায্য করি, ঘর একটা দিল, ভালোবাসে দয়া করে দিয়েছে। তারপরে বুঝবার পাইলাম যে সরকার আমাদের অনুদান হিসেবে এই ঘর পাইলাম। পাশের থানার গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের 15 পরিবারও একইভাবে পুনর্বাসিত হয়েছে। সার দেখে কইলো যে তোমার ভাঙ্গা ঘরে পড়ে আছেন, পাকা ঘর করে দেবো। আমরা কখনো কল্পনা করিনি যে আমরা এইভাবে ঘর বাড়ি পাবো। এখন উনি আমাদের ভালো করছেন, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভালো করছেন। স্থানীয় প্রশাসন বলছে যাচাই বাছাই করে সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোকে ঘর দেয়া হয়েছে। আমরা গ্রামে নেমেছি, নিজেরাই তদন্ত করেছি, তার মধ্য থেকে যাদেরকে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সবচেয়ে যোগ্য মনে হয়েছে তাদেরকে আমরা এখানে পুনর্বাসন করেছি। গোটা রংপুরে 1273টি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। রাসেল খান, একুশে টেলিভিশন। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র ছিল প্রকল্প শুরুকালেই। পুরো তথ্যে বন্ধ হয় বিশ্বব্যাংক সহ উন্নয়ন অংশীদারদের অর্থছাড়। তাদের এমন সিদ্ধান্তে প্রশ্নের মুখে পড়ে বাংলাদেশের মর্যাদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সাহসী সিদ্ধান্তে বানচাল হয় ষড়যন্ত্রের সব জাল। মাথা উঁচু করে দাঁড়ায় স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু এখন বাংলাদেশের সক্ষমতার প্রতীক। সংশ্লিষ্টরা বলছেন আর পেছনে তাকানো নয়, এখন সময় কেবল এগিয়ে যাওয়ার। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পদ্মা সেতু নিয়ে অপপ্রচার বহু আগের। বলা চলে প্রকল্পের শুরু থেকেই ঋণের টাকা ছাড় করার আগেই দুর্নীতির অভিযোগ। সরে যায় বিশ্বব্যাংক। প্রমাণ, তথ্য, উপাত্ত ছাড়াই আর্থিক অনিয়মের অভিযোগ তোলে বিশ্বব্যাংক। 1.2 বিলিয়ন ডলারের স্বল্প সুদের সহজ সত্যের ঋণ প্রকল্পের জন্য খুব বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের। মুখ বুঝেই তদন্তের সিদ্ধান্ত নেয় সরকার। দুদকের অনুসন্ধানে উঠে আসে একজন রমেশ সাহা ও তার জব্দকৃত ডায়েরির কথা। কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভানিনের এই কর্মকর্তা তার ডায়েরিতে লিখে রেখেছেন কমিশন চাওয়া মন্ত্রী, সচিব ও উপদেষ্টাদের নাম। এমন উড়ো তথ্যের সূত্র ধরেই উড়ে আসে 3 সদস্যের বিশ্বব্যাংকের তদন্ত দল। দলনেতা আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর গ্যাব্রিয়েল লুইস মেরেনো ওকাম্পোর দাবি, মামলা করতে হবে তার দেয়া তালিকা ধরে। বাংলাদেশের সামনে তখন মর্যাদার প্রশ্ন। সরকার স্পষ্ট করল, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়। শুধু অনুমান নির্ভর অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করল বিশ্বব্যাংক। স্থগিত হলো এডিবি, জাইকা এবং আইডিবির প্রতিশ্রুত অর্থ। কিন্তু মামলা করতে হলে আইদার সাক্ষী সাবুদের প্রয়োজন অথবা দালিলিক প্রমাণের প্রয়োজন। ষড়যন্ত্রের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেট ডিপার্টমেন্টের অনেকেই এসে ওই একটাই হুমকি দিত যে ইউনূসকে এমডি পদ থেকে সরালে পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু টাকা বন্ধ হবে। বিশ্বব্যাংক ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ কোনো প্রমাণ দিতে পারেনি। টরন্টোর আদালত বলল, অভিযোগটি অনুমান ভিত্তিক, গালগল্প ও গুজব নির্ভর, বিচারের ভিত্তি নেই। বিচার হয়ে কানাডার আদালত নিজেই বলেছে যে এই সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের কোনো ব্যক্তি এর সঙ্গে জড়িত ছিলেন না কোনো দুর্নীতির ব্যাপারে। চুক্তি সইয়ের পরে তারা হঠাৎ করে বিগড়ে গেল। কি বলল যে তাদের কাছে সংবাদ এসছে এখানে দুর্নীতি হচ্ছে। টাকা দেওয়ার আগে 1টি টাকাও রিলিজ হয় না, কিন্তু বললো দুর্নীতির জন্য পরিকল্পনা হচ্ছে। দুঃখজনকভাবে এটাও সত্য যে আমাদের দেশের অভ্যন্তর থেকে কোনো মহল এটার সঙ্গে যোগ দিয়েছিলেন। এরপর পদ্মার পানি গড়িয়েছে অনেক। শেখ হাসিনার দৃঢ়তা ও সংকল্পে নিজস্ব অর্থে মাথা তুলে দাঁড়ায় স্বপ্নের সেতু। বাংলাদেশ জানান দেয় তার সক্ষমতার কথা। এইসব কাণ্ড না হলে আরও 4-5 বছর আগে সেতু নির্মিত হতো। বিশ্বব্যাংকের যিনি প্রধান, তিনি নিজের মুখেই বলেছেন যে আমাদের এই কাজটা করা এইভাবে ঠিক হয় নাই। দুর্নীতির অভিযোগটি ছিল নানা মহলের নাটক, বললেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। যেই ধরনের সমস্যা হয়েছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য উপকারী হয়নি, এবং এটার ফলে আমাদের সেতু বানানোর কাজও পিছিয়ে গেছে। শুধু সময়ের ক্ষতি হয়েছে তা না, এটার ফলে আমার আসলে খরচও বেড়েছে, এবং এই খরচটা আমাকে আগামী দিনে পোষাতে হবে। তার অর্থ এই না যে সেতু করা উচিত হয়নি, সেতু খুবই প্রয়োজন ছিল। বাংলাদেশ সামলেছে ষড়যন্ত্র, এখন সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার। সারা বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন এই সেতুতে অর্থায়নে নিজেদেরকে গুটিয়ে নেয়, তখন সাহসী সিদ্ধান্ত নিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার কারণে এই সেতুটি আজ বাস্তবায়ন হয়েই গেছে। আর
এই সেতুকে মনে করা হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, অর্থনৈতিক মুক্তির এক দূত হিসেবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। একুশে টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা এএস মাহমুদের 18তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দ্য ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তিনি। 1933 সালের 10 জুলাই সিলেটের একটি অভিজাত পরিবারে জন্ম নেওয়া এই গুণীজন মারা যান 2004 সালের 22 জানুয়ারি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আবু সাইদ মাহমুদ, এএস মাহমুদ হিসেবেই যিনি পরিচিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতাকে তিনি লালন করতেন অন্তর থেকে। 2000 সালে শুধু এদেশেরই নয়, উপমহাদেশের প্রথম বেসরকারি মালিকানায় টেরিস্টেরিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের পথ চলা তার হাত ধরেই। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এমন স্লোগানে একঝাঁক তরুণ সংবাদকর্মী ও অনুষ্ঠান নির্মাতা নিয়ে যাত্রা শুরু। একুশে টেলিভিশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশবাসী প্রবেশ করে সংবাদ আর বিনোদনের এক নতুন দিগন্তে। তথ্য জানার জন্য মানুষের সামনে একুশে টিভি খুলে দেয় এক নতুন জানালা, যার ভাবধারায় শুধুই বদলে দেবার শক্তি। তাকে রুখবার অপশক্তিও কম ছিল না। বিএনপি জামাত জোট সরকারের আমলে 2002 সালের 29 আগস্ট একুশে টেলিভিশন বন্ধ করে দেয়া হলে দারুণ মনোকষ্টে চলে যান ইংল্যান্ডে। আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। সেখানেই 2004 সালের 22 জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ গুণীজন। উনি খুবই প্রোগ্রেসিভ ছিলেন, উদার মনে ছিলেন, ধর্মীয় গোড়ামি ছিল না ওর মধ্যে। বাংলাদেশের জন্য উনি মানে এতখানি করেছেন, মানে সেই বললাম না, সর্বস্ব দিয়ে, তার এনার্জি, তার শক্তি, তার মেধা, তার টাকা পয়সা সব কিছু দিয়ে চেষ্টা করেছেন কিছু করার জন্যে। পরে সামান্য কারণে স্টেশনটা বন্ধ করে দিয়ে, পলিটিক্যাল কারণে বন্ধ করে দিয়ে ওনাকে আটকে দেওয়া হলো এবং উনি আমার মনে সেই কারণে উনি ফ্রাস্ট্রেটেড ছিলেন। বাংলাদেশের গণমাধ্যম জগতে একুশে টেলিভিশন এক বিপ্লবের নাম, যার বীজ বুনেছিলেন এএস মাহমুদ। বঙ্গবন্ধু হত্যার পর উল্টো পথে চলা দেশকে আবারও নিজস্ব সংস্কৃতির ধারায় ফেরাতে চেয়েছেন তিনি। একুশকে বানাতে চেয়েছেন সেই সংগ্রামের হাতিয়ার। গণমাধ্যম জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। গণমাধ্যমে যে নতুন ধারা শুরু করেছিলেন, যে নতুন দিক দেখিয়েছিলেন, আগে তো ছিল বিটিভি শুধু, আর অন্য চ্যানেলগুলো তেমন তখনও আসেনি। উনি ওনার মতো একটা লোকের আমাদের তখনও দরকার ছিল, সর্বকালেই দরকার গণমাধ্যমকে সুস্থ সাবলীল রাখার জন্য। 1991 সালের 14 জানুয়ারি আবু সাইদ মাহমুদ প্রতিষ্ঠা করেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার। পত্রিকাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও মেট্রো ওয়েভের প্রতিষ্ঠাও তার হাত ধরেই। স্বপ্নবান এই মানুষটিকে একুশে পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। রাজধানী বারিধারা, গুলশান আর বনানী এলাকায় দাপিয়ে বেড়ানো অবৈধ সিএনজি অটো বন্ধ করে দিচ্ছে পুলিশ। কূটনৈতিক পাড়ার নিরাপত্তা আর পথ চলতি মানুষের ছিনতাই ডাকাতির আদ্যপান্ত কদিন আগে তুলে ধরেছিল একুশে টেলিভিশন। তাতেই টনক নড়ে প্রশাসনের। জনগণের অভিমত, ক্ষণিকের জন্য নয়, শান্তিপূর্ণ পরিবেশ দরকার বছর জুড়ে। সোহেল তালুকদারের ছবিতে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। আমেরিকা, ভারত, থাইল্যান্ড, কানাডা, জার্মান সহ আশপাশের দূতাবাসগুলোর সামনে সিএনজির এমন জটলা ছিল মাসের পর মাস। এখানে আমেরিকান এম্বাসি আছে, পাশে কানাডিয়ান এম্বাসি আছে, তারপরে প্রশাসনের নাকের ডগায় তারা কিভাবে ম্যানেজ করে তারা চলতেছে। ভুয়া নেমপ্লেট, বানানো কাগজ আর মিথ্যা লাইসেন্সের সঙ্গে প্রশাসনের কিছু লোকের শক্তিতে চলেছে অবৈধ যান। কেউ কাউকে না চিনে জটলা বেঁধে সিএনজিতে ওঠাই প্রায় শিকার হয়েছেন ছিনতাই ডাকাতির। অনেক সময় অনেক বিরক্ত করে, চিন্তাই হয়। লাইসেন্সও নাই, তাদের গাড়ির রুট পারমিটও নাই। ভাড়া বেশি নিচ্ছে, যে তারপর ওরা এইভাবে চাপাচাপি করে উঠাইছে। মহিলাদের কাছে পাসপোর্ট, তারপর মোবাইল টোবাইল যা আছে এরা চিন্তাই করে নিয়ে চলে যায়। সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত এমন এলাকাগুলোতে অবৈধ যান আদৌ চলতে পারে কি না তা নিয়ে বহুবার প্রশ্ন করেছেন গুলশান, নিকেতন, বনানী, বারিধারার মানুষ। সন্ধ্যার পরে এখানে মাদক টাদক যায় এইসব গাড়িতে। এই সিএনজিগুলোর মধ্যেই তো অকারেন্সগুলো হয়। কিছু পুলিশের লোকজন সিএনজিগুলো ক্রয় করে তাদের নামে চলছে, তাদের কোনো কাগজপাতি নেই। ওই বাহনগুলো যারা চালায় তাদের মাধ্যমে বিভিন্ন অকারেন্সগুলো ছড়াচ্ছে।
কদিন আগে দূতাবাস এলাকার নিরাপত্তা নিয়ে খবর প্রচার করেছিল ২১শে টেলিভিশন। অতঃপর শুরু হয় ধরপাকড়। এই অবৈধ চলাচলটা বন্ধ করতে পারি, তাহলে নিশ্চয়ই এলাকায় ক্রাইমও হবে না। জনগণের দাবি এই অভিযান যেন থেমে না যায়। ২১ টেলিভিশনে খুব সুন্দর একটা রিপোর্ট করেছিল, বাট এটা পুরোপুরি নির্মূল হয়নি। এখন আগে যেরকম সিএনজিগুলো চলতো আপনার আমেরিকান এম্বাসির সামনে থেকে, এখন এটা জাস্ট শিফট করে ওই যে জার্মান এবং কানাডা এম্বাসির সামনে থেকে ছাড়ে। পুলিশ বলছে এবার তারা শক্ত অবস্থানে। ২১ টেলিভিশনে যে আগের যে রিপোর্টিং ছিল সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে এটা আমাদের অঙ্গীকার, এবং এই ক্ষেত্রে অনেক ধরনের চাপ আসতে পারে যে আমাদের অঙ্গীকার আমরা যে করে হোক আমরা এটা বাস্তবায়ন করব। বনানী থেকে গুলশান বাড়িধারা হয়ে বিভিন্ন দূতাবাসের সামনে অবৈধ সিএনজির যে জটলা ছিল তা কিছুটা কমলেও একেবারে নিরসন হয়নি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। ২১শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১শে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মাঝারি শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, রংপুরে ঠান্ডাজনিত রোগে 2 শিশুর মৃত্যু। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশা আর শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। রংপুরে প্রচণ্ড শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার দাপট, নিউমোনিয়া আর কোল্ড ডায়রিয়ায় রংপুরের মেডিকেলের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন 2 শিশুর মৃত্যু হয়েছে। শীতের কবল থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে ব্যর্থ চেষ্টা করছেন গ্রামের মানুষ। ঠাকুরগাঁও শীতের তীব্রতায় বীজতলা নিয়ে বিপাকে চাষিরা। দুপুরে রোদ, রাতে কুয়াশার ফলে হলুদ বর্ণ ধারণ সহ শুকিয়ে যাচ্ছে বোরো ধানের চারা। সিরাজগঞ্জে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় বাড়ছে দিনমজুর ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ। চুয়াডাঙ্গায় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ঠান্ডাজনিত রোগীর ভিড় বেড়েই চলেছে। স্বাধীনতার 50 বছর পর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় 71 শহীদদের আরও একটি গণকবরের হদিস পাওয়া গেছে। উপজেলার বড় উঠান এলাকার একটি মাজারের পাশে গণকবরটি চিহ্নিত করা হয়। এটি সংরক্ষণ করার পাশাপাশি শহীদদের নাম ঠিকানা জোগাড় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ৭১ মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা। এর ধারাবাহিকতায় মে মাসের দিকে হানাদার সৈন্যরা ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালিদের ধরে ধরে হত্যা করার কথা জানান স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এই হত্যাযজ্ঞের স্থান চিহ্নিত করা না গেলেও সম্প্রতি স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে গণকবরটি চিহ্নিত করে উপজেলা প্রশাসন। ৭১ সেই দুর্বিষহ দিনের কথা স্মরণ করে এখনো স্মৃতির পাতায় সহযোদ্ধাদের খুঁজে বেড়ান প্রত্যক্ষদর্শীরা। কয়েকজন লোককে গুলি করছে, তারা অনেকে মরে গেছে, কয়েকজন বাঁচি ছিল, তাদের পানি খাওয়াইছে। এর সাথে সাথে দেখি অনেক লোক জড়ো হয়ে গেছে। এখানে 9 জনের থেকে 7 জন ছিল হিন্দু। এই 7 জন হিন্দুকে ব্রাদার ফ্লেভিয়ান কবরস্থান খবর দেয় আমাদের পুরাতন খবরে। আমরা ওখানে যেখানে মারছে ওখানে গেছি, এখানে আছে, এখানে দেখছি তাদেরকে এখানে দফন করেছে ব্রাদার ফ্লেভিয়ান। গণকবরের খোঁজ পাওয়ার পর শহীদদের পরিচয় জানা সহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কালের পরিক্রমায় সেটা গর্তটি ভরাট হয়ে যায়। এই কারণে অনেকখানি আমরা স্থানীয়ভাবে অনেকেই জানতো না যে এখানে একটা গণকবর বা একটা বদ্ধভূমি টাইপের রয়েছে। কাদের ফ্যামিলি এ থেকে সেই সময়টায় শহীদ হয়েছেন, আমরা এখনো তাদের বিস্তারিত পরিচয় জানতে পারিনি। আমরা খুবই তৎপর রয়েছে এই ক্ষেত্রে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দ্রুত গণকবরটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাল দেশের গৃহহীনদের ঘর ও জমি দেবেন প্রধানমন্ত্রী, বুঝিয়ে দিতে জেলা প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন। পদ্মা সেতু এখন বাংলাদেশের সক্ষমতার প্রতীক, আর নয় পেছনে ফিরে তাকানো, সময় কেবল এগিয়ে যাওয়ার।
এবং রাজধানীর কূটনৈতিক পাড়ার নিরাপত্তায় শক্ত অবস্থানে পুলিশ, বন্ধ হচ্ছে অবৈধ সিএনজি অটো চলাচল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।